তো তোমরা টপিকের নাম দেখেই বুঝতে পারছো ইলেকট্রিক কারেন্ট। তো তোমরা নিচু ক্লাসে পড়ে এসেছো যে ইলেকট্রিক কারেন্ট কেন তৈরি হয়। তোমরা প্রত্যেকে জানো যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করে তখন ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। এর আগে তোমরা পড়ে এসেছো ইলেকট্রোস্ট্যাটিক্স, এখানে পড়েছো ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কি করে বের করতে হয়। যদি বোর্ডে লিখলে ভালো সুবিধা বুঝতে পারবে। ধরো এটা একটা পয়েন্ট চার্জ কিউ, এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ কিউ। এই পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে যদি অন্য কোনো একটা আধানকে রাখা হয়, সে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। লক্ষ্য করবে এই প্রত্যেকটা কন্ডিশনে এই চার্জ পার্টিকেলটা স্থির অবস্থায় আছে। তুমি যখন তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব বের করতে যাও তখন দেখবে যে তখনও কিন্তু চার্জ পার্টিকেলটা স্থির অবস্থায় থাকে। তারপরে একটু এগিয়ে যদি আসো, তোমরা ক্যাপাসিটরে আসো বা তোমরা ধারকতে যদি আসো, ধারকে লক্ষ্য করবে যে ধারক মানে দুটো পাত নিয়ে ধারক তৈরি হচ্ছিল। কোনো একটা পাতে ধনাত্মক আধানগুলো জমা হচ্ছিল আর কোনো একটা পাতে অপর একটা পাতে ঋণাত্মক আধান জমা হচ্ছিল। তো ধনাত্মক আধান ঋণাত্মক আধান যখন জমা হচ্ছে তখন সেখানেও আধানগুলো কিন্তু স্থির অবস্থায় ছিল এবং সেখানে আমরা ধারকত্ব অধ্যায়ে সেই ধারকের ব্যাপারগুলো পড়েছিলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে চার্জ পার্টিকেল গুলো কি ছিল? চার্জ পার্টিকেল গুলো স্ট্যাটিক পজিশনে ছিল। চার্জ পার্টিকেল গুলো স্ট্যাটিক ছিল বা চার্জ পার্টিকেল গুলো স্থির অবস্থায় ছিল। আর চার্জ পার্টিকেল গুলো স্থির অবস্থায় ছিল বলেই এই পোর্শনটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক নাম দিয়েছিলাম বা স্থির তড়িৎ নাম দিয়েছিলাম। তো নাম শুনেই বুঝতে পারছো তড়িৎগ্রস্ত কোনো কণা যখন স্থির অবস্থায় থাকবে তখন সেই সম্পর্কিত আলোচনাগুলো আমরা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ে এসেছিলাম। কিন্তু ইলেকট্রিক কারেন্ট তোমরা জানো যে ইলেকট্রিক কারেন্ট তখনই তৈরি হয় যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করতে থাকে। এখন চার্জ পার্টিকেল মুভ করছে মানে ইলেকট্রিসিটি তৈরি করছে। আর এই এখন থেকে আমরা তড়িতের যে অংশটা পড়বো সেটা নাম দেব চলতড়িৎ। আর এখানে কি হবে? চার্জ পার্টিকেল গুলো, আর এখানে আমাদের চার্জ পার্টিকেল গুলো মুভ করবে। তাহলে যখন চার্জ পার্টিকেল গুলো স্ট্যাটিক ছিল তখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোর্শনে ব্যবহার করেছিলাম। আর যখন চার্জ পার্টিকেল গুলো মুভ করছে তখন সেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে কভার করব। তো ইলেকট্রোস্ট্যাটিক আমাদের পড়া হয়ে গেছে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ে ফেলেছি, বই আগে আছে পড়ে ফেলেছো। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এখন আমরা দেখবো ইলেকট্রিক কারেন্ট কি, ইলেকট্রিক কারেন্টকে আমরা মেজার কি করে করব, ইলেকট্রিক কারেন্টের একক কি হয়। তোমরা এগুলো প্রত্যেকে জানো, নিচু ক্লাসে পড়ে এসেছো, আমি একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ধরো তার আগে এটা মুছে দিই। ধরো যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে আধানগ্রস্ত কোনো কণা পরিবাহীর এক প্রান্ত থেকে পরিবাহীর অন্য এক প্রান্তে যাবে তখন আমরা বলি ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আধানগ্রস্ত কোনো কণা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি হচ্ছে? মুভ করছে। আর এই মুভ করছে বলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি ডেল্টা টি সময়ে, ডেল্টা টি এই পরিমাণ সময়ের ব্যবধানে ডেল্টা কিউ পরিমাণ আধান এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল। তাহলে তোমরা প্রত্যেকেই জানো তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আমরা নিচু ক্লাসে কি পড়েছিলাম, যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটা কি বলা হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমি ধরেছি ডেল্টা টি সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। আবার বলছি ডেল্টা টি সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
কত আধান প্রবাহিত হচ্ছে? ডেল্টা কিউ। তাহলে একক সময়ে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কত আধান প্রবাহিত হচ্ছে? ডেল্টা কিউ বাই ডেল্টা টি। আর এটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এখন দেখো এই ডেল্টা টি সময়টা অনেকটা বেশি, একবারে কম কিন্তু নয়। তাই জন্য এখানে আমরা গড় তড়িৎ প্রবাহ মাত্রা কথাটা ডিনোট করব। কারণ আমি তো বলে দিইনি ডেল্টা টিটা খুব ছোট, ডেল্টা টি সময়টা 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে। লক্ষ্য করো, ধরো t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে ধরা যাক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 2 কুলম আধান প্রবাহিত হলো। এর মানেটা তো এটা নাও হতে পারে যে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে q ইজ ইকুয়াল টু 2 কুলম আধান প্রবাহিত হবে। মানে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে কনস্ট্যান্ট নাও থাকতে পারে। তাই জন্য এখানে আমরা এভারেজ কারেন্ট কথাটা ইউজ করব। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা টি এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা লিখব এভারেজ কারেন্ট। এখন ধরা যাক এই পরিবাহীর মধ্য দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহিত আধানের পরিমাণটা কনস্ট্যান্ট নয়। যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে আমরা এটাকে একটু মডিফাই করব। আমি ধরে নেব তখন আমরা এভারেজ কারেন্ট এই কথাটা ইউজ করব না, তখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কথাটা ইউজ করব। বা ইনস্ট্যান্টেনিয়াস কথাটা না ইউজ করে মানে শুধু কারেন্টও ইউজ করা যাবে। তো শুধু কারেন্ট I ইজ ইকুয়াল টু এমনি কারেন্ট I ইজ ইকুয়াল টু একটা অ্যাপ্রক্সিমেশন নিতে হয়। আমি এখানে ডেল্টা টিটাকে টেন্ডস টু 0 ধরবো, মানে ডেল্টা টিটা 0 নয় কিন্তু 0 মানে ডেল্টা টি এর মানটা 0 এর খুবই কাছাকাছি হবে। দেখো তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু লিমিট অফ ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তোমরা ক্লাস 11 এ অবকলনে পড়ে এসেছো যে লিমিট অফ ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা টি কে আমরা লিখতে পারি dq বাই dt। আর এই dq বাই dt টাকে বলা হচ্ছে কারেন্ট I। তাহলে এটা হচ্ছে এভারেজ কারেন্ট আর এটা হচ্ছে শুধু কারেন্ট। বোঝা গেল? যখন ধরো কনস্ট্যান্ট থাকবে মানে কনস্ট্যান্ট রেটে কারেন্ট ফ্লো হবে তখন আমরা এভারেজ কারেন্ট কথাটা ইউজ করতে পারি। কিন্তু সব সময় ধরো কারেন্টটা কনস্ট্যান্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ধরো dq is equal to dq by dt is equal to I। এখন ধরো যদি I টা t এর ফাংশন হয়, আমি কি বললাম ধরো I টা t এর ফাংশন হয় কথাটার মানে কি তড়িৎ প্রবাহ মাত্রাটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তার মানে কি I টা t এর ফাংশন হবে। তখন আমি q এর পরিমাণটা কি করে পাবো? তাহলে dq is equal to কত হবে? dq is equal to হবে I into dt। তুমি এসি কারেন্ট ধরে নাও না, এসি কারেন্ট মানে কি সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ করে, তড়িৎ প্রবাহের মান দুই চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে। সেখানে I টার ফাংশন ছিল কার? t এর ফাংশন ছিল। এখন এসি কারেন্ট তোমাদের পড়ানো হয়নি, যখন পড়ানো হবে তখন তোমরা দেখতে পাবে এসি কারেন্ট কিংবা তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো এসি কারেন্ট I কে সাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। I is equal to I0 sin ওমেগা t প্লাস থিটা এরকম টাইপের দিয়ে ডিনোট করা হয়। সেখানে দেখতে পাচ্ছিলে কারেন্টটা t এর ফাংশন ছিল, তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুই চেঞ্জ হচ্ছে। তাহলে সেখানে I টা t এর ফাংশন ছিল। তাহলে এখানে dq is equal to মানে dq is equal to লিখতে পারি I into dt। তাহলে q is equal to কত হবে? I into dt তার ইন্টিগ্রেশন 0 to t। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলার উপরে বেস করে তোমাদের কিছু অঙ্ক করতে হবে, সেই অঙ্কগুলো তোমরা উদাহরণ দেখে করার চেষ্টা করবে, বা আমি পাইতে একটা অঙ্ক করিয়ে দেবো। তো এতটা তোমরা নোট ডাউন করো। যখন আমি তোমাদের এসি কারেন্ট পড়াবো তখন এই সূত্র থেকে অঙ্কগুলো তোমাদের করতে হয়। তোমরা যদি ইন্টারেস্টেড হও তো এসি কারেন্টে গিয়ে এই ধরনের অঙ্কগুলো দেখতে পারো বা ওয়েট করো, তখন আমি এসি কারেন্টে পড়াবো। এরপরে আমরা I পড়লাম মানে তড়িৎ প্রবাহ মাত্রা পড়লাম। এখন তড়িৎ প্রবাহ মাত্রা পড়লাম, তাহলে এর একক আর মাত্রীয় বিশ্লেষণ বা মাত্রাটা দেখে নেবো। কি দেখো I is equal to কি হচ্ছে? তার আগে বুঝছেন
দেখো তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু কি, ইলেকট্রিক কারেন্ট I ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ বাই টাইম। ইউনিট কি হবে, খুবই সোজা জিনিস এগুলো বেসিক। তাহলে ইউনিট ইজ ইকুয়াল টু হবে, দেখো ইউনিট অফ I ইজ ইকুয়াল টু ইউনিট অফ I ইজ ইকুয়াল টু ইউনিট অফ চার্জ বাই ইউনিট অফ টাইম। এখন ইউনিট অফ চার্জ ইজ ইকুয়াল টু কি, ইউনিট অফ I ইজ ইকুয়াল টু ইউনিট অফ চার্জ বাই ইউনিট অফ টাইম। এখন ইউনিট অফ চার্জ কি, কুলম্ব। ইউনিট অফ চার্জ ইজ ইকুয়াল টু কুলম্ব, আর এটা টাইম ইজ ইকুয়াল টু সেকেন্ড। আর এই কুলম্ব বাই সেকেন্ড এটাকেই বলা হচ্ছে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এসআই এ, বুঝতেই পারছো। তো এখান থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কি করে দেবো, তাহলে দেখো আমি বলতে পারি 1 কুলম্ব বাই 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখান থেকে 1 অ্যাম্পিয়ারের সংখ্যাটা আমরা খুব সহজে দিতে পারি যে কোন পরিবাহীর, কোন একটা পরিবাহী নেবে, ওই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি কোন একটা পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলা হবে 1 অ্যাম্পিয়ার। আবার বলছি, কোন একটা প্রস্থচ্ছেদ নেবে, ওই প্রস্থচ্ছেদের এই প্রস্থচ্ছেদ বরাবর পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি 1 সেকেন্ড সময়ে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে এই পরিবাহীর প্রবাহ মাত্রাটাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। নোট ডাউন করো জলদি, বুঝলাম এটা। এটা আমরা এসআই এ দেখলাম, এরপর সিজিএস এ দেখবো। তোমরা প্রত্যেকে জানো সিজিএস এ সিজিএস এ আধানের একক কত হয়, এখানে কুলম্বের জায়গায় স্ট্যাট বসবে, স্ট্যাট কুলম্ব, আর সেকেন্ড তো আর সময়ের একক সিজিএস তো সেকেন্ডই হবে। তাহলে 1 স্ট্যাট কুলম্ব বাই 1 সেকেন্ড এটাকে বলা হয় স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে দেখো লিখতে পারি 1 স্ট্যাট কুলম্ব বাই 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 স্ট্যাট অ্যাম্পিয়ার লিখতে পারি। তাহলে এই সংজ্ঞাটা আমি বলবো না, তোমরা নিজেরা তৈরি করো। এখন আমি যেটা করাবো 1 স্ট্যাট অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক। দেখো আমাকে যদি 1 স্ট্যাট অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক বের করতে হয়, তাহলে 1 স্ট্যাট কুলম্বকে আমাকে কুলম্বে কনভার্ট করতে হবে। তো তোমরা প্রত্যেকে জানো 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। এখন তোমরা জানো যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু কত স্ট্যাট কুলম্ব, 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম্ব বাই সেকেন্ড, তো সেকেন্ডই থাকবে। আর 1 স্ট্যাট কুলম্ব আর 1 সেকেন্ড এটাকেই বলা হচ্ছে 1 স্ট্যাট অ্যাম্পিয়ার। এইমাত্র বললাম, এই যে এটাই হবে 3 into 10 to the power 9 স্ট্যাট অ্যাম্পিয়ার। ঠিক আছে, নোট ডাউন করো, করেছো পজ করবে, দি করবে। এরপরে আধানের মাত্রা, যখন আমি ওই ইউনিটের ডাইমেনশনের একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি 7টা ফান্ডামেন্টাল ইউনিট সম্পর্কে ডিসকাস করেছিলাম। তো 7টা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে এই কারেন্ট। তো সেখানে কারেন্টের মাত্রাকে কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। কারেন্টকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। এরপরে তাহলে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা পড়লাম, তড়িৎ প্রবাহের একক পড়লাম,
তড়িৎ প্রবাহের দুটো এককের মধ্যে সম্পর্ক বের করলাম, তড়িৎ প্রবাহের ডাইমেনশনাল ফর্মুলা বের করলাম। এরপরে আমরা যেটা করব, তড়িৎ প্রবাহ রাশিটা কি ধরনের রাশি, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। লক্ষ্য করে দেখো, তোমরা এটা অনেকে জানো অনেকে জানো না, তড়িৎ প্রবাহের মান আছে তো, তড়িৎ প্রবাহের দিকও আছে না। আগে দিক সম্পর্কে বলে দিই, তারপরে তোমাদেরকে তড়িৎ প্রবাহটা ভেক্টর রাশি না স্কেলার রাশি সেটা বলবো। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তড়িৎ প্রবাহ কেন তৈরি হয়, যখন আধানগ্রস্ত কোনো কণা যখন মুভ করবে তখন তড়িৎ প্রবাহ তৈরি হবে। এখন আধানগ্রস্ত কণা মানে কি, ধনাত্মক আধানও হতে পারে, ঋণাত্মক আধানও হতে পারে। তো তড়িৎ প্রবাহের ডিরেকশন বের করার কনভেনশনটা কি, আমরা ধরে নিই, এটা হচ্ছে কনভেনশন, আমরা ধরে নিই ধনাত্মক আধানটা যেদিক বরাবর মুভ করবে তড়িৎ প্রবাহের দিকটাও সেদিক হবে। আবার বলি, ধনাত্মক আধান যেদিক বরাবর মুভ করবে তড়িৎ প্রবাহের ডিরেকশনটাও ওই দিকই হবে। তাহলে ডাইরেকশন অফ কারেন্ট ইজ, কি লিখব, ডাইরেকশন অফ কারেন্ট ইজ towards the direction of motion of positive charge। তাহলে ধনাত্মক আধান যেদিক বরাবর মুভ করবে তড়িৎ প্রবাহের ডাইরেকশনটা আমরা সেদিক বরাবর হবে। তাহলে এখন প্রোটন তো মুভ করে না, কোন একটা পরিবাহীর মধ্যে তো প্রোটন মুভ করে না, মুভ করে ইলেকট্রন। তাহলে আমরা ধরে নেব ইলেকট্রন যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে ডাইরেকশন অফ কারেন্ট ইজ, direction of current is opposite to the motion of ডাইরেকশন অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে আমরা তড়িৎ প্রবাহের ডিরেকশন করব, এটা তোমরা জানতে। এরপরে এখান থেকে একটা প্রশ্ন আছে, তাহলে বুঝতে পারছো তড়িৎ প্রবাহের দিক রয়েছে আবার তড়িৎ প্রবাহের মানও রয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি না ভেক্টর রাশি। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, স্যার তড়িৎ প্রবাহের তো মানও রয়েছে দিকও রয়েছে, তাহলে তড়িৎ প্রবাহটা ভেক্টর রাশি হওয়া উচিত, কিন্তু এর অ্যানসারটা হয় না, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। যখন তোমরা ক্লাস 11 এ ভেক্টর চ্যাপ্টারটা পড়েছিলে তখন সেখানে স্পষ্ট লেখা ছিল যে ভেক্টর রাশি তাদেরকেই বলবো যারা ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র মেনে চলবে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। আবার বলছি, ভেক্টরের চ্যাপ্টারে লেখা ছিল, স্পষ্ট লেখা ছিল, যে সমস্ত রাশি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র মেনে চলে সেই সব রাশিদেরকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয় বা ভেক্টর রাশি বলা হয়। দেখো, এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে তড়িৎ প্রবাহটা ভেক্টরের যোগের সূত্রটা কোথায় লঙ্ঘন করছে, মানে কোথায় মেনে চলছে না। লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে সার্কিট, এখানে হচ্ছে I1 কারেন্ট যাচ্ছে, এইখানে হচ্ছে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে কত কারেন্ট যাবে, I1 প্লাস I2। এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, থিটা। আমরা 11 এ ভেক্টরে পড়েছিলাম
দুটো ভেক্টর লব্ধি কত হয়? দুটো ভেক্টরের লব্ধি r ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। মানে লব্ধি ভেক্টরের মানটা থিটার উপরে নির্ভরশীল ছিল, কিন্তু এখানে লব্ধি ভেক্টরের মানটা কি থিটার উপরে নির্ভরশীল? থিটার উপরে নির্ভরশীল না। তাহলে এটা কি ভেক্টর যোগের সূত্র মেনে চলছে? আগে না, ভেক্টর যোগের সূত্র এখানে মেনে চলছে না। তাহলে এইখান থেকে আমরা প্রমাণ পেলাম যে তড়িৎ প্রবাহটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র মেনে চলে না, তাই জন্য এটা ভেক্টর রাশি নয়। এখন দেখো আরেকটা কন্ট্রাডিকশন তৈরি হবে, যদি এই কারেন্টটা এদিকে না হয়ে যদি এই কারেন্টের ডিরেকশনটা যদি অপোজিট হতো, ধরো এই কারেন্টটা যদি এই দিক বরাবর যদি প্রবাহিত হতো, মানে এটা যদি I1 হতো, মানে তড়িৎ প্রবাহটা যদি এইদিকে না যেত, তড়িৎ প্রবাহটা যদি এইদিকে যেত, তখন এর মানটা কত হতো? তখন এর মানটা কি I1 প্লাস I2 হতো? নিশ্চয়ই নয়, তখন এর মানটা I1 মাইনাস I2 হতো। তাহলে দেখো এর দিক রয়েছে, যদি তড়িৎ প্রবাহটা এই দিক বরাবর হতো তখন I1 প্লাস I2 হচ্ছে, যখন তড়িৎ প্রবাহটা এই দিক বরাবর হচ্ছে তখন কিন্তু I1 মাইনাস I2 হচ্ছে। দিক কিন্তু রয়েছে, তা সত্ত্বেও একটা ভেক্টর রাশি নয়। কেন নয়? কারণ এটা ত্রিভুজের যোগের ভেক্টরের যোগের সূত্র মেনে চলছে না। মানে ত্রিভুজ সূত্র বলতে পারো বা সামান্তরিক সূত্র বলতে পারো, এটা মেনে চলছে না। মানে দুটো ভেক্টরের লব্ধি তাদের কোণের উপর নির্ভরশীল ছিল, এইখানে কিন্তু এই লব্ধিটা বা রেজাল্টেন্ট আইটা তুল্য তড়িৎ, মানে এইখানে যে মোট তড়িৎ প্রবাহ সেটা এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল নয়। তাই এখান থেকে মানে ভেক্টরের সেই সংজ্ঞা থেকে আমরা প্রমাণ পেলাম যে তড়িৎ প্রবাহটাও ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি। এতদূর হলো। তো এতক্ষণ আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পড়লাম যেটা কিনা তড়িৎ প্রবাহ। এরপরে আমরা একটা নতুন কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করব যেটা কিনা ভেক্টর কোয়ান্টিটি হবে, আর সেই কোয়ান্টিটির নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি। তো দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রিক কারেন্ট ডেনসিটিটা কি? ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি এটাকে আমরা জে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন আমরা একটা পরিবাহী আঁকবো। ধরো এটা হচ্ছে একটা পরিবাহী, একটা পরিবাহী আঁকছি। এটা হচ্ছে একটা তড়িৎ পরিবাহী। এখন যদি কোনো একটা বিন্দু P তে আমাকে যদি তড়িৎ প্রবাহ ঘনত্ব P এর মান বের করতে হয়, তাহলে আমি ধরছি এটা হচ্ছে সেই একটা পয়েন্ট যেটা কিনা P বিন্দু। এটা হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে P বিন্দু। এখন আমাকে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্বের মান বের করতে গেলে আমাকে একটা P বিন্দুগামী একটা ক্ষেত্রফল আঁকতে হবে। এটা হচ্ছে সেই ক্ষেত্রফল। P বিন্দুকে কেন্দ্র করে আমাকে একটা ক্ষেত্রফল আঁকতে হবে। ধরা যাক এই ক্ষেত্রফলের মান হচ্ছে ডেল্টা S। Let us take a elementary area delta S through point P, where we evaluate the value of J। তাহলে আমাকে যে বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্বের মানটা বের করতে হবে সেই বিন্দুকে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল আঁকতে হবে। এখন যদি এইখানে তড়িৎ প্রবাহের মানটা যদি I হয়,
if I be the amount of current through P, then যদি এই ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের মান I হয়, তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব J is equal to হবে আমি ডেল্টা I ধরছি, ঠিক আছে, কারণ আমি যেহেতু ক্ষেত্রফলটা ডেল্টা S নিয়েছি, তাহলে আমি ধরে নিচ্ছি এই পরিবাহীতে তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে ডেল্টা I। আবার একটা কথা বলে রাখি, ডেল্টা I তে কেন নিচ্ছি, কারণ এই পুরো পরিবাহী জুড়ে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রবাহের মান I নাও হতে পারে, ঠিক আছে। তাহলে J এর মানটা কত হবে, ডেল্টা I বাই ডেল্টা S, আর এটাকে বলা হচ্ছে আবার সেই একই কথা এভারেজ কারেন্ট ডেনসিটি। বোঝা গেল? এখন দেখো, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, আমি লিখেছি আমি একটা ভেক্টর কোয়ান্টিটিকে ইন্ট্রোডিউস করব, যেটার নাম হবে ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি। তাহলে এর মান থাকবে, মানটা তো এখানে পেয়ে গেলাম, কিন্তু এর ডিরেকশনটা কি হবে? দেখো, এর ডিরেকশনটা হবে, তোমাদের একটা কথা বলা হয়নি, এখানে আমি যে ক্ষেত্রফলটা এঁকেছি, এই ক্ষেত্রফলের ডিরেকশনটা কোন দিকে হবে, এর সংজ্ঞাটা দু রকম ভাবে দেওয়া যেতে পারে। এক নাম্বার, তুমি এক নাম্বার সংজ্ঞা দিতে পারো যে এই ক্ষেত্রফলটার সঙ্গে ধরো ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে মানে কি, চার্জ পার্টিকেল মুভ করছে। আবার বলছি, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি, চার্জ পার্টিকেল মুভ করছে। তাহলে তুমি যদি প্রথম সংজ্ঞা অনুসারে তুমি বলতে পারো, যদি মানে এই ক্ষেত্রফলের ডিরেকশনটা এমন হবে যাতে তড়িৎ প্রবাহ মানে আধানগ্রস্ত কণাগুলো এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যাতায়াত করতে পারে। ধরো এইখানে ইলেকট্রনগুলো মুভ করছে এদিকে, তাহলে এই ক্ষেত্রফলের মানটা এমন হবে যাতে এই ক্ষেত্রফলটা লম্ব হয় কার সাথে, এই ক্ষেত্রফলটা লম্ব হবে কার সাথে না, এই আধানগ্রস্ত কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে এই ক্ষেত্রফলটা যেন লম্ব হয়। বোঝা গেছে? এই এরিয়াটা পারপেন্ডিকুলার হবে কার সাথে, পারপেন্ডিকুলার হবে মোশন অফ চার্জ পার্টিকেল। আবার বলছি, এই ক্ষেত্রফলটা লম্ব হবে কার সাথে, এই চার্জ পার্টিকেল গুলো যেদিকে মুভ করবে এই ক্ষেত্রফলটা যেন তার সঙ্গে লম্ব হয়। এরপর এক্সপ্লেনেশন নাম্বার 2 বা 2 নম্বর সংজ্ঞা কি হতে পারে, সংজ্ঞা বললে ভুল হবে, এক্সপ্লেনেশন বলাটা বেশি যুক্তিযুক্ত হবে। 2 নম্বর এক্সপ্লেনেশন কি হতে পারে, তোমরা যখন গাউসের উপপাদ্য পড়েছিলে সেখানে একটা ভেক্টর ক্ষেত্র ভেক্টর পড়েছিল। ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা কোথায় ছিল বলো? যদি কোনো একটা ক্ষেত্রফল, আমরা যদি কোনো একটা ক্ষেত্রফল যদি কনসিডার করি, ধরো এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যদি কনসিডার করি, তাহলে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হতো এই ক্ষেত্রফল বরাবর লম্ব। লক্ষ্য করো, এটা যদি কোনো একটা ক্ষেত্রফল হয়, তাহলে এর ক্ষেত্র ভেক্টরের মানটা হবে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে। এটা তোমরা গাউসের উপপাদ্যতে পড়েছিলে। দেখো, তোমাদের বই লেখা থাকে যে আধানগ্রস্ত কণাগুলোর গতিবেগ হবে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে। মানে ক্ষেত্রফলটা যদি এরকম হয়, তাহলে আধানগ্রস্ত কণাগুলো এইরকম ভাবে যাতায়াত করবে। কিন্তু যদি আমি ক্ষেত্র ভেক্টর দিয়ে এর এক্সপ্লেনেশন দিই, তাহলে হবে যে মোশন অফ চার্জ পার্টিকেল, motion of charge particle is parallel to area vector। এই যে ক্ষেত্র ভেক্টরটা হবে, লক্ষ্য করো এই ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, এই ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশনটাও এইদিকে হবে। আমি ডেল্টা এস এর ডিরেকশনটা এই দিক বরাবর হবে,
আর আধানগ্রস্ত কোন কণার ডিরেকশন গুলো এই দিক বরাবর হবে। তাহলে তুমি যদি ক্ষেত্রফলটাকে যদি ক্ষেত্র ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে আধানগ্রস্ত কণার গতিমুখটা হবে ক্ষেত্র ভেক্টরের গতিমুখের মানে ওই গতির অভিমুখে মানে প্যারালাল বা সমান্তরাল। তার মানে এর ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, মানে ডেল্টা এস। আর এই থিটাটা কি, এই ডেল্টা এস আর এর গতির অভিমুখের সঙ্গে যে অ্যাঙ্গেলটা। আর তুমি যদি শুধুমাত্র ক্ষেত্রফলটাকে যদি স্কেলার রাশি দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যাতায়াত করবে। বোঝা গেছে? নোট ডাউন করো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো এই ডেল্টা এস এই পুরো ক্ষেত্রফল জুড়ে আই এর মানটা তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে। আমি এইখানে ধরলাম যে এইখানে আই এর মান যা হবে এখানে আই এর মান তা হবে না, এখানে আই এর মান তা হবে না, সেটা তার জন্য আমি এখানে ডেল্টা আই বাই ডেল্টা এস করলাম। কিন্তু এবার লক্ষ্য করো, এই পুরো ক্ষেত্রফল জুড়েও তো ডেল্টা মানে এই পুরো ক্ষেত্রফল জুড়েও তো আই এর মানটা কনস্ট্যান্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি ইন্ট্রোডিউস করব? সেক্ষেত্রে আমরা এভারেজ কথাটা ইউজ করব না, শুধুমাত্র কারেন্ট ডেনসিটি কথাটা ইউজ করব। আবার সে একই কথা, যখন কারেন্ট ডেনসিটি ইউজ করব তখন ডেল্টা এস এর জায়গায় আমরা ডিএস লিখব। আর ডেল্টা এস কে ডিএস কখন লিখব? যখন লিমিট অফ ডেল্টা এস টেন্ডস টু 0 হবে। আবার সে একই ব্যাপার। এখন কারেন্ট ডেনসিটি, লক্ষ্য রাখবে এটা কিন্তু এভারেজ নয়, এভারেজ কারেন্ট ডেনসিটি এটা। এখন কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করব জে দিয়ে। জে ইজ ইকুয়াল টু কি হবে? লিমিট অফ ডেল্টা এস টেন্ডস টু 0 ডেল্টা আই বাই ডেল্টা এস, বা এটা ইজ ইকুয়াল টু হবে ডিআই বাই ডিএস। তাহলে এখান থেকে বলতে পারি J is equal to di by ds। বোঝা গেছে? তোমরা নোট ডাউন করো। এখন দেখো, আমরা এতক্ষণ ধরে পড়লাম যে তড়িৎ প্রবাহের মানটা সমান নয় থ্রু আউট দ্য কন্ডাক্টর। আমি ধরে নিয়েছিলাম আই এর মানটা এই পরিবাহের সমস্ত অংশ জুড়ে সমান নয়। এরপরে ধরবো যে আই এর মানটা সমান, কোন একটা কন্ডাক্টরের থ্রু আউট সারফেস আই এর মানটা হচ্ছে সমান। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? এই ক্ষেত্রে জে ইজ ইকুয়াল টু কি হবে? আমি যদি ধরে নিই যে দ্য ভ্যালু অফ আই ইজ কনস্ট্যান্ট throughout the area S, বা এটাকে ঘুরিয়ে বলতে পারি, যদি তড়িৎ প্রবাহ if I is homogeneously distributed over area S। আমি যদি ধরে নিই আইটা হচ্ছে হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে কি হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউটেড কথাটার মানে হচ্ছে আই এর মানটা এইখানেও যা হবে এইখানেও তাই হবে। সেক্ষেত্রে আমরা কারেন্ট ডেনসিটি জে ইজ ইকুয়াল টু লিখব কিছুই না আই বাই এস। এখন কারেন্ট ডেনসিটি জে এর একক কি হবে বুঝতেই পারছো, আমি আর লেখাচ্ছি না, তোমরা নিজেরা খাতায় লিখে নেবে। ইউনিট অফ জে ইজ ইকুয়াল টু ইউনিট অফ আই বাই ইউনিট অফ এস। Unit of J is equal to unit of I by unit of S। Unit is equal to unit of কত হবে? Unit of I কত? Ampere। আর unit of S is equal to meter square। আমি SI বের করলাম, তোমরা CDS বের করে নেবে। CDS কি হবে? Unit of J is equal to unit of I মানে স্ট্যাট অ্যাম্পিয়ার বাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে এতটা হলো, নোট ডাউন করে নাও তোমরা। এখন দেখো, আমরা তড়িৎ প্রবাহ ঘনত্বের সংজ্ঞাতে পড়েছিলাম যে আমি যে বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্বটা কনসিডার করছি, আমাকে যে বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্বের মান বের করতে হবে,
সেই বিন্দুকে কেন্দ্র করে আমাকে একটা এলিমেন্টারি এরিয়া নিতে হবে। এখন সেখানে বলা ছিল যে এই এলিমেন্টারি এরিয়াটা মানে এরিয়াটাকে যদি ভেক্টর কোয়ান্টিটিতে রিপ্রেজেন্ট করো তাহলে মোশন অফ চার্জ পার্টিকেল প্যারালাল হবে এই এরিয়া ভেক্টরের সঙ্গে বা ক্ষেত্রফলের সঙ্গে, মানে ক্ষেত্রফলটা লম্ব হবে আধানগ্রস্ত কোন কণার বেগের অভিমুখের সঙ্গে। কিন্তু এরকম কোনো দিব্যি দেওয়া নেই যে সবসময় এরিয়াটা বা ক্ষেত্রফলটা লম্ব হবে। সবসময় তো ক্ষেত্রফলটা লম্ব নাও হতে পারে। আবার বলছি, সবসময় তো ক্ষেত্রফলটা এই আধানগ্রস্ত কণার গতির অভিমুখের সঙ্গে লম্ব নাও হতে পারে। এর ক্ষেত্রে ছবিটা কেমন হবে, ধরো আমি পরিবাহীটা একই রাখলাম। ধরো এখন যদি এখন যদি এরিয়াটা এরকম না হয়, এরিয়াটা ধরো এরিয়াটা এরকম যদি হয়ে যায়, ধরো এরিয়াটা এরকম হয়ে যায়, তাহলে দেখো এর লম্বটা কোন দিক কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। কিন্তু চার্জ পার্টিকেল ধরো তড়িৎ প্রবাহ এই দিক বরাবর হচ্ছে, তড়িৎ প্রবাহ এই দিক বরাবর হচ্ছে, কিন্তু আমি এরিয়াটা কনসিডার করেছি এই রকম ভাবে। মানে দেখো এরিয়াটা কনসিডার করেছি এই রকম ভাবে, কিন্তু চার্জ মানে তোমার আধানগ্রস্ত কণার গতিমুখটা কোন দিকে আছে, এদিকে আছে। মানে এটা কি লম্ব হচ্ছে? লম্ব তো হচ্ছে না। ইলেকট্রন গুলো এদিক বরাবর মুভ করছে, ইলেকট্রন মুভ করছে এদিক বরাবর, আর ক্ষেত্রফলটা ধরে নিয়েছি এদিক বরাবর। তাহলে আমাকে যদি এখন কারেন্ট ইলেকট্রিক ডেনসিটি বের করতে হয়, তাহলে আমাকে এই দেখো লক্ষ্য করো, এই ক্ষেত্রফলে দুটো উপাংশ হবে, একটা এই বরাবর কাজ করবে আর একটা এই বরাবর কাজ করবে। যারা বুঝতে পারছো না, ধরো কোনো একটা ভেক্টর এটা, এই ভেক্টরের দুটো উপাংশ হয়, একটা এই বরাবর হয়, একটা এই বরাবর হয়। ঠিক সেরকম এটাকে আমি একটা এরিয়া ধরে নিয়েছি, এর এই বরাবর একটা উপাংশ হবে আর এই বরাবর একটা উপাংশ হবে। দেখো আমি এই ভেক্টরটা এদিকে নিয়েছি, মানে এই এরিয়াটা এই দিক বরাবর নিয়েছি, এটাকে দুটো উপাংশে ভাগ করে দিয়েছি। এখন দেখো আমি তো এখন বলতে পারি এই ক্ষেত্রফলটা এই ইলেকট্রনের মোশনের সঙ্গে লম্ব। লক্ষ্য করো, এখন আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, এই ধরো এই পারপেন্ডিকুলারটা এর সঙ্গে থিটা কোণ করেছে। এটা যদি থিটা হয় তাহলে স্বাভাবিক এটাও থিটা হবে, বুঝতেই পারছো। ইমাজিন করো, লক্ষ্য করো এই ছবিটা একটু অপরিষ্কার হয়ে গেছে, আমি পরিষ্কার করে ছবিটা একটু এঁকে দিই। লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে তড়িৎ পরিবাহীটা, আমি এখানে এরিয়াটা এরকম ভাবে নিয়েছি, লম্বটা হচ্ছে এদিক বরাবর, এর দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে এই দিক বরাবর। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ক্ষেত্রফলের মানটা কত হবে? আমাকে তো আলটিমেট এই ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফলের মানটা কত হবে? এটা যদি ডেল্টা এস হয় তাহলে এটা হবে ডেল্টা এস কস থিটা, এই ক্ষেত্রফলের মানটা হবে ডেল্টা এস কস থিটা। তাহলে এখন যে মানে যে জায়গায় মানে j ইজ ইকুয়াল টু di বাই ds না লিখে এখানে লিখবো মানে ডেল্টা এস কস থিটা লিখবো। তাহলে দেখো মুছলাম নেই, j ইজ ইকুয়াল টু ডেল্টা i বাই ডেল্টা এস কস থিটা হবে। আমি এখানে শুধুমাত্র মানের কথা হিসাব করছি। তাহলে ডেল্টা i ইজ ইকুয়াল টু কত হবে? এটাকে উপরে লিখছি, ডেল্টা i ইজ ইকুয়াল টু কত হবে? j ইনটু ডেল্টা s cos থিটা।
দুটো ভেক্টর এবি cos থিটা মানে কি a ডট বি, আমরা জানি এবি cos থিটা মানে a ডট বি। এখন জে ইনটু ডেল্টা এস cos থিটা মানে লিখতে পারি জে ভেক্টর ডট প্রোডাক্ট ডেল্টা এস ভেক্টর। লক্ষ্য করে দেখো আমরা ক্লাস 11 এর ভেক্টরে পড়েছিলাম দুটো মানে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি যদি মানে কোনো এক মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই একটা স্কেলার রাশি হয়। দেখো এইখানে যে একটা ভেক্টর ডেল্টা এস একটা ভেক্টর, ডেল্টা এসটা কি ক্ষেত্র ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এইখানে কারেন্ট ডেনসিটি এটা একটা ভেক্টর, এরিয়া এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে কারেন্ট ডেল্টা আই, তাহলে এটা তো অবশ্যই একটা স্কেলার রাশি হবে। তাহলে এইখান থেকেও প্রমাণিত হলো তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। নোট ডাউন করো। মুছলাম এটা উপরটা। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে I is equal to J vector dot delta S vector। এখন আমাকে কোন একটা ফাইনাইট এরিয়া, কোন একটা এরিয়া দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে আমাকে যদি টোটাল ইলেকট্রিক কারেন্ট যদি বের করতে হয়, এই আইটা কি ডেল্টা এস একটা ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। এখন যদি আমাকে পুরো পরিবাহীর মধ্য দিয়ে যদি টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা যদি মেজার করতে হয়, তাহলে এই আই এর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ডেল্টা আই লেখাটাই সবথেকে বেটার হবে। তাহলে আই ইজ তাহলে পুরো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু অবশ্যই ইন্টিগ্রেশন অফ ডেল্টা আই হবে, আর ইন্টিগ্রেশন অফ ডেল্টা আই মানে হবে জে ডট ডেল্টা এস। তাহলে আই ইজ ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন অফ জে ডেল্টা এস cos থিটা। এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে অঙ্ক আছে, একদম সহজ অঙ্ক। এই অঙ্কগুলো আমি দেখাবো না এই কারণে, কারণ এই অঙ্কগুলো ফর্মুলা পুট করলেই হবে। তো এটা তোমরা নোট ডাউন করো আগে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে গেলে বা ইলেকট্রিক কারেন্ট জেনারেট করতে গেলে চার্জ পার্টিকেল গুলো মুভ করাতে হবে, সেটা তোমরা জানো। এখন চার্জ পার্টিকেল মানে এখানে কাদের ইন্ডিকেট করা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাপার। লক্ষ্য করো কোন একটা পরিবাহীর মধ্যে অণু পরমাণু থাকে। এখন পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে। ইলেকট্রন যদি কোনো একটা পরমাণুকে ছেড়ে চলে আসে তাহলে সেখানে আয়ন থাকে, আয়নও একটা চার্জ পার্টিকেল। এখন একটা ইলেকট্রনের তুলনায় একটা আয়ন অনেক বেশি ভারী হয়, তাহলে আয়নকে আমার পক্ষে মুভ করানো সম্ভব নয়। আবার ইলেকট্রনগুলো হালকা, ইলেকট্রনকে মুভ করানো সম্ভব। আবার কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রোটনকে বের করে প্রোটনকে মুভ করানো সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারের নামটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইন কন্ডাক্টর, মানে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ কিভাবে হবে। তো আমরা তড়িৎ কি পড়লাম, তড়িতের একক পড়লাম, কারেন্ট মানে ইলেকট্রিক ডেনসিটিটা পড়লাম, এখন চার্জ ক্যারিয়ার পড়ব। এখন দেখো পরিবাহীর মধ্যে তাহলে বুঝতে পারছো যে ইলেকট্রনই তড়িৎ প্রবাহকে বয়ে নিয়ে যাবে আর কি, মানে ইলেকট্রনই হচ্ছে এখানে কারেন্ট ক্যারিয়ার বা চার্জ ক্যারিয়ার, যা খুশি বলতে পারো, মানে এগুলোই একমাত্র। চার্জ ক্যারিয়ার তো ইলেকট্রন ছাড়া অনেক কিছুই রয়েছে, কিন্তু ইলেকট্রনই হচ্ছে তড়িৎ প্রবাহতে অংশগ্রহণ করে। এখন পরিবাহীতে অনেক রকম, মানে বেসিক্যালি 3 রকমের ইলেকট্রন হয়। একটা হচ্ছে বদ্ধ ইলেকট্রন, একটা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই 3টে ইলেকট্রন তোমাদের এই টপিক ওয়াইজ
অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাকে যদি তড়িৎ প্রবাহটা ভালো করে বুঝতে হয় তাহলে এই তিনটে ইলেকট্রন সম্পর্কে একটা ব্রিফ ধারণা রাখা তোমাদের খুব প্রয়োজন। আর এই ধারণাটা তোমাদের যে ইলেকট্রনিক সেকশন রয়েছে, মানে যেখানে তোমরা ট্রানজিশন, যেখানে তোমরা ডায়োড এসব পড়বে বা তোমরা ট্রানজিস্টর পড়বে এই ইলেকট্রনিক্স পার্টে, সেখানে তোমাদের এই তিনটে ইলেকট্রন সম্পর্কে পড়তে হবে। তাহলে দেখো আমরা ইলেকট্রনকে তিন ভাগে ভাগ করবো। এখানে ইলেকট্রনকে আমরা এখানে তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন, একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, আর 3 নাম্বার হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই বাউন্ড ইলেকট্রনকে বাংলায় বলা হচ্ছে বদ্ধ ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনকে বাংলায় হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, আর ফ্রি ইলেকট্রনকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো পরমাণুর ভেতরে, মানে একদম পরমাণুর কেন্দ্রে কারা আছে? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষপথে আমাদের ইলেকট্রন ঘুরছে। এখন এই ইলেকট্রনে কতগুলো, মানে প্রত্যেকটা কক্ষতে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আলাদা টপিকের ব্যাপার, তোমরা প্রত্যেকে জানো আপাতত 2, 8, 8 করে এরকম থাকবে। সেটা যখন আমি তোমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়াবো, তোমাদের অ্যাটমিক ফিজিক্সে শুধু পরমাণুর গঠনটা রয়েছে, তখন আমরা ডিসকাস করবো। এখন শুধু একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, আর আমি ধরে নিচ্ছি আপাতত বাইরের পক্ষে 3টে ইলেকট্রন রয়েছে। লক্ষ্য করো এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করার জন্য এই ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হয়? নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব বেশি হয়। এটা হচ্ছে 1 নম্বরে বাউন্ড ইলেকট্রনটা করেছি। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা কি হয়? এর মানটা খুব বেশি হয়। অ্যাট্রাকশন ফোর্সের মানটা খুব বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণ বলকে ছেড়ে বাইরে বেরোতে পারে না। এখন যদি এই ইলেকট্রনগুলো যদি চলাচল না করতে পারে, বাইরে যদি না বেরোতে পারে, তাহলে এরা স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না। রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে গেলে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে গ্রহণ বা বর্জন করতে হয়। যেমন NaCl, Na+, Cl-, Na+ হতে গেলে সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। ত্যাগ তো নিশ্চয়ই। এখন ইলেকট্রন এখন কোন একটা পরমাণু কোন ইলেকট্রনকে ত্যাগ করবে? স্বাভাবিক যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি কম আকর্ষণ বল অনুভব করছে সেই ইলেকট্রনটা ত্যাগ করবে। তার মানে কি নিউক্লিয়াসের প্রতি কম, মানে নিউক্লিয়াসের দ্বারা কম আকর্ষণ বল কে অনুভব করছে? স্বাভাবিক দূরের কক্ষপথের ইলেকট্রনটা বেশি মানে কম আকর্ষণ বল অনুভব করছে। তাহলে কি একে বর্জন করা সম্ভব, কিন্তু এদেরকে বর্জন করা সম্ভব নয়। তাই জন্য এই ইলেকট্রনগুলো তাদের নিজস্ব অবস্থান বরাবর স্থির থাকে, এরা বাইরে বেরোতে পারে না। তাই জন্য এদেরকে বাউন্ড ইলেকট্রন বলা হয় বা বদ্ধ ইলেকট্রন বলা হয়। আবার বলছি বদ্ধ কেন? এদের প্রতি নিউক্লিয়াসের, মানে এদের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব বেশি থাকে। তাহলে বদ্ধ ইলেকট্রন হওয়ার জন্য এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। রাসায়নিক বিক্রিয়া, এখন দেখো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করাতে হয়, তাহলে ইলেকট্রন গুলোকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করাতে হবে। এখন এই ইলেকট্রন যদি বাইরে বেরোতে না পারে, তাহলে এই ইলেকট্রন গুলো কিভাবে মুভ করবে? মুভ করার কোনো গল্পই আসছে না। তাহলে কি এ না তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাই এই ইলেকট্রনগুলোকে ইনঅ্যাক্টিভ ইলেকট্রন বলা হচ্ছে। তাহলে কি এ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না? এ হচ্ছে এই জন্য এর
কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না, এ কারেন্ট ক্যারিয়ার হিসাবে অংশগ্রহণ করবে না। তাহলে কোনো কিছুতে অংশগ্রহণ না করার জন্য এদেরকে ইনঅ্যাক্টিভ ইলেকট্রন বলা হয়, এদেরকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ ইলেকট্রন। আর নিউক্লিয়াসের আকর্ষণ মানে নিউক্লিয়াসের প্রতি এরা খুব বেশি আকর্ষণ অনুভব করে, তাই জন্য এরা নিউক্লিয়াসের কাছাকাছি বদ্ধ অবস্থায় থাকে, তাই জন্য এদেরকে বদ্ধ ইলেকট্রনও বলা হয় বা এদেরকে বাউন্ড ইলেকট্রনও বলা হয়। দেখো, তাহলে আমরা বাউন্ড ইলেকট্রন সম্পর্কে পড়লাম। এখন নেক্সট যেটা পড়বো সেটা ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন। যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো কাদেরকে বলবো? পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে বলা হবে যোজ্যতা কক্ষের ইলেকট্রন। দেখো, যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো বাউন্ড ইলেকট্রনের থেকে তুলনামূলক দূরে অবস্থান করে। এখন যদি এই তুলনামূলক দূরে অবস্থান করে, লিখে লিখে বললে তোমাদের বুঝতে পেতে সুবিধা হবে। যেহেতু এই ইলেকট্রনের ডিসটেন্সটা বেশি হয়, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা কত হবে? অ্যাট্রাকশন ফোর্সটা এদের কম হবে। অ্যাট্রাকশন ফোর্সটা কম হওয়ার জন্য এরা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস দ্বারা খুব আলগাভাবে আবদ্ধ থাকবে। খুব আলগাভাবে আবদ্ধ থাকার জন্য বুঝতেই পারছো বাইরের কক্ষে 3টে ইলেকট্রন রয়েছে, তার মানে কি এই পরমাণুটা সুস্থির নয়। এই পরমাণুটাকে যদি সুস্থিরতা লাভ করতে হয় তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখতে হবে। আর যদি বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হয় তাহলে হয় একে 3টে বর্জন করতে হবে, না হলে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন 5টা ইলেকট্রন গ্রহণ করার থেকে 3টে ইলেকট্রন বর্জন করা সোজা। তার মানে কি এই 3টে ইলেকট্রন বর্জন করবে, আর এই 3টে ইলেকট্রন বর্জন করে অন্য কোনো পরমাণুকে দেবে, আর অন্য কোনো পরমাণুকে ইলেকট্রন দেওয়া মানে এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে এই ইলেকট্রন গুলো কি হবে? এই ইলেকট্রন গুলো কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। কিন্তু দেখো, এখন যদি বলি এরা হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। কেন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না? তড়িৎ পরিবহনে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে এই ধরো আমি কপার নিচ্ছি, শুধুমাত্র আগে মুছে ফেলি এটা। ধরো আমি শুধুমাত্র তামার তার নিলাম, তামার তার মানে এখানে শুধুমাত্র তামার পরমাণুগুলো রয়েছে। ইলেকট্রনগুলো যদি মুভ করতে হয় তাহলে একটা ধরো এখানে পরমাণুগুলো সুসজ্জিত অবস্থায় রয়েছে, এখানে পরমাণুগুলো আমার সুসজ্জিত অবস্থায় রয়েছে। আমি একটু বড় করে দেখালাম আর কি। এখন যদি তড়িৎ পরিবহন যদি এর মধ্যে দিয়ে হয় তাহলে কি ইলেকট্রনগুলো এখান থেকে এখানে মুভ করবে, কিন্তু এর ক্ষেত্রে মানে এর শক্তিটা মানে এই নিউক্লিয়াসের প্রতি এতটাও কম আকর্ষণ অনুভব করে না যে ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে স্মুথলি মুভ করতে পারবে। তাই জন্য এই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কারেন্ট ক্যারিয়ার হিসেবে এরা অংশগ্রহণ করে না। লক্ষ্য করো, যদি এই ইলেকট্রনগুলোকে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে হয় তাহলে এখন নিউক্লিয়াসের সঙ্গে এদের আকর্ষণ বলটা যত পরিমাণে হচ্ছে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা আরো উইক করতে হবে। এখন এই নিউক্লিয়াসের প্রতি যতটা আকর্ষণ বল অনুভব করছে, এই ইলেকট্রনকে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে মুভ করানোর জন্য এই ইলেকট্রনটাকে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে মুভ করানোর জন্য বর্তমানে এই যে আকর্ষণ বলটা অনুভব করছে তার থেকে আরো কম আকর্ষণ বলটা অনুভব করাতে হবে। এখন আরো কম যদি আকর্ষণ বল অনুভব করাতে হয় তাহলে এর শক্তিটা বাড়াতে হবে। এর শক্তিটা বাড়লে কি হবে? এই আকর্ষণ বলটা লোপ পাবে। ধরো বাইরে থেকে আমি বেশি এনার্জি সাপ্লাই করছি, তাহলে কি এই আকর্ষণ বলটা উইক হবে। এই আকর্ষণ বলটা উইক হলে একটা ঘটনা ঘটবে, লক্ষ্য করো।
ধরো তুমি কপারের তার নিয়েছো, ছবিটা এঁকেছি, এই কপারের তারের মধ্যে এই কপার মানে এই তামার পরমাণুগুলোর মধ্যে একটা প্রচন্ড বেশি পরিমাণে আকর্ষণ বল কাজ করছে, আর এরা খুব কাছাকাছি অবস্থান করে। এরা খুব কাছাকাছি অবস্থান করার জন্য এই তিনটে ইলেকট্রন এই পরমাণুর দ্বারা যতটা আকর্ষণ বল অনুভব করছে, এই পরমাণুর দ্বারা ঠিক ততটাই আকর্ষণ বল অনুভব করছে, এই পরমাণুর দ্বারা ঠিক ততটাই আকর্ষণ বল অনুভব করছে। ফলে এই ইলেকট্রন গুলো কি হচ্ছে, এই অ্যাটম গুলোর মধ্যে স্মুথলি মুভ করতে পারে। এই ইলেকট্রন গুলো অ্যাটম টু অ্যাটম স্মুথলি মুভ করতে পারে, কিন্তু এই ইলেকট্রনটা কপারের তার ছাড়িয়ে বা তামার তারটা ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসবে না, কপারের মানে এই তারের মধ্যেই থাকবে, কিন্তু এই ইলেকট্রন গুলো স্মুথলি এদিক ওদিক মুভ করতে পারবে। বোঝা গেছে? আর স্মুথলি কখন মুভ করবে, যখন এই ভ্যালেন্স ইলেকট্রনের এনার্জিটা যদি আমি আরেকটু পরিমাণে বাড়িয়ে দেব, তখন কি হবে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা আরো লোপ পাবে। আরো লোপ পাওয়ার জন্য কি হবে, এই ইলেকট্রন গুলো একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে স্মুথলি মুভ করতে পারে। আর যখন একটা ইলেকট্রন মানে এই ইলেকট্রন গুলো একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে স্মুথলি মুভ করতে পারছে, তখনই এই ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারছে। আর তড়িৎ দেখো, ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারছে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে, তাই জন্য এই ইলেকট্রনের নাম দেওয়া হয়েছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, কারণ মুক্তভাবে মুভ করতে পারে বলে। আর যখনই সে ফ্রিলি মুভ করতে পারছে, তখনই সেটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারছে। তড়িতের সংজ্ঞাটা তোমরা তাই পড়েছিলে, যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করবে, তখনই তড়িৎ প্রবাহ হবে। আর তড়িৎ প্রবাহ কখন হবে, আর চার্জ গুলো কখন স্মুথলি মুভ করতে পারবে, যখন সেটা ফ্রিলি হবে, যখন সেটা মুক্ত হবে। আর মুক্ত কখন হবে, যখন এই ইলেকট্রন গুলো এর সঙ্গে আকর্ষণ বলটা যখন লোপ পাবে। তাহলে দেখো লিখছি, ধরো এই আকর্ষণ বলটা কি করতে হবে, হ্রাস করতে হবে। হ্রাস করতে গেলে কি করতে হবে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। বাইরে থেকে এনার্জি সাপ্লাই করলে কি হবে, ইলেকট্রন গুলো কি হবে, ইলেকট্রন গেট ফ্রি হলে কি হবে, এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। বুঝতে পেরেছ? এরা হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে। এই জিনিসটা ইলেকট্রনিক্সে বা অর্ধপরিবাহীতে আমাকে আবার পড়াতে হবে, তখন আমি আর বেশি ডেসক্রাইব করবো না, আমি এইখান থেকেই এরপর থেকেই ডিসকাস করবো। তাহলে ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা বোঝা গেছে। আর এই তোমার পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রন মানে রুম টেম্পারেচার, ধরো এখন আমার রুমের টেম্পারেচার রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াসটা এনাফ এনার্জি সাপ্লাই করে এই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমানোর জন্য। তাই জন্য সাধারণ উষ্ণতাতে বা রুম টেম্পারেচারে বা আমাদের ঘরের উষ্ণতাতে এই ইলেকট্রন গুলো যোজ্যতা কক্ষ থেকে মুক্ত মানে এই সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে এই ভ্যালেন্স ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রন হয়ে যায় বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রন হয়ে যায়। তাই জন্য আমরা ঘরের উষ্ণতাতে যে কোনো পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন পাই। অসংখ্য মুক্ত ইলেকট্রন পাই বলে ওর মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয়, ওটাকে যদি ব্যাটারির সাথে কানেক্ট করা হয়, তখন একটা ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে কাজ করছে। আর যখনই তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তখন চার্জ পার্টিকেল গুলো একটা ফোর্স এক্সপেরিয়েন্স করছে। ফোর্সের মানটা কত হয়, F = QE, তোমরা জানো। আর সেই ফোর্সটা এক্সপেরিয়েন্স করার জন্য ইলেকট্রন গুলো একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করছে, আর মুভ করলেই তড়িৎ পরিবহন হচ্ছে। তো বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ ঘনত্ব কি, এইটা নিয়ে ডিসকাস করলাম। আর তড়িৎ প্রবাহতে কোন কোন চার্জ পার্টিকেল গুলো অংশগ্রহণ করে সেটা আলোচনা করলাম। আর এক লাস্ট তোমরা বুঝতে পারলে তড়িৎ প্রবাহ কিভাবে হয়। তো আজকের পর্যন্ত এতটাই থাক। নেক্সট ভিডিওতে আমরা ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনের বিচলন বেগ পড়বো।
দিয়ে ওহমের সূত্রটা এখান থেকে প্রমাণ করবো। তো আজকের জন্য এতটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।